মানুষের বিপদ তখন আসে যখন তার মা থাকে না, পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, সন্তানের কথা ভাবে না। এমনিই ঘটনা ঘটেছিল বনলতা বা বুনির ক্ষেত্রে। বুনির বয়স যখন 2 বছর তখন তার মা আশালতা হঠাৎ করেই সামান্য একটা জ্বরে মারা যায়। ডাক্তারও বুঝতে পারেননি যে তার জ্বরটা কিসের বা কি করেই এলো আর কী বা ওষুধ দেবেন লিখে। তিনি সমস্ত রকমের টেস্ট করালেন, কোনো রকম দোষ বা ত্রুটি পাওয়া গেল না, অর্থাৎ জ্বরের কোনো কারণ পাওয়া গেল না। ডাক্তার আশালতা দেবীর জন্য কিছু প্যারাসিটামলের বড়ি আর কিছু ভিটামিন, কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ, কিছু গ্যাসের ওষুধ, কিছু হজমের ওষুধ লিখে দিয়ে নিজের ফিসটা যথাসম্ভব নিলেন, আবার ওষুধের দোকানদারের মুনাফার অঙ্কটা মোটা করে দিলেন। আর সেখান থেকে নিজেও কিছু কমিশন কামিয়ে নিলেন। কিন্তু আশালতা আর বাঁচল না। কেউ বলল ডাক্তার ভালো ছিল না, কেউ বলল আশালতার কপালে সুখ ছিল না, আবার কেউ বা বলল বুনি মেয়েটাই মাকে খেলো, একদম অপয়া হয়ে জন্মেছে সে। কিন্তু 2 বছরের মেয়েটা এসব কিছুই বুঝল না, মায়ের জন্য কাঁদতে থাকলো। আর বুনির মা আশালতা মারা যাওয়ার 3 মাস পর পরেই বিয়ে করে নিল বুনির বাবা সামন্ত সেন। বলল মেয়েটার মা নেই, ওর একটা মা দরকার, তাই বিয়ে করলাম, মা ছাড়া মেয়েটাকে বাঁচানো যাবে না। সত্যি কথাই তো বলেছে সামন্ত। বেচারা সকালেই কাজ করতে যায়, কখন আর মেয়েটাকে দেখবে, আর কদিনই বা লোকের ঘরে রেখে যাবে। বিয়ে করেছে ঠিকই করেছে। সামন্তর নতুন বউ তথা বনির নতুন মা মৌসুমী, যাকে সামন্ত আদর করে মৌ বলছিল, সে প্রথম প্রথম বুনির সঙ্গে ভালো ব্যবহার করলেও পরে যখন সে গর্ভবতী হয়ে পড়ল তখন একেবারে সিনেমার পর্দায় বা বইয়ের পাতায় যেমন লেখা থাকে ঠিক সেই রকমই ব্যবহার করতে থাকল। সৎ মা, সৎ মাই হয়ে রইল। সে বুনিকে সৎ মেয়ের মতোই দেখতে লাগলো। বাড়ির সব কাজ বুনিকে দিয়েই করাতে শুরু করলো। 2 থেকে 2.5 বছরের একটা মেয়েকে সব কাজই করতে হতো, বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা, সব ডট 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 সব রকমের কাজ। কেবল তখন সে রান্নার কাজটা করত না। একটু বড় হলে রান্নার কাজও পড়ে গেল তার কাঁধে, আর সেই সঙ্গে ছোট ছোট 3-4টে সৎ ভাই বোনের দেখাশোনা। এত সব কাজ করার ফাঁকে সে একটু আধটু পড়ার সুযোগ পেত। আসলে মিড ডে মিলের জন্য বাবা মা তাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল। সেখানে সে যতটুকু পারত নিজের জীবন দিয়ে লেখাপড়া করে যেত। এইভাবেই সে মোটামুটি একটা ভালো নম্বর নিয়েই মাধ্যমিক যখন পাশ করল, তাকে আর স্কুলে ভর্তি হতে দেওয়া হলো না। সে অনেক কান্নাকাটি করেও আর সৎ মায়ের মন পেল না, পরন্তু গরম খুন্তির ছ্যাঁকা পেল পিঠে। আর বাবাকে বলেও কোনো লাভ হলো না, কারণ ততদিনে বাবা আর বাবা ছিল না, সৎ মা মানে বুনির নতুন মার মুঠোর মধ্যে চলে গেছিল। এই ব্যাপারের জন্য সে বাবাকে কিছুই বিশেষ বলতো না, কিন্তু এবার সে আর সব রকম ভয় আর সংকোচ দূরে সরিয়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি স্কুলে ভর্তি হতে চাই। স্কুলে যাব না, বাড়িতে থেকেই পড়াশোনা করব, ঘরের সব কাজ করব, ছেঁড়া জামা পরব। সত্যি বলছি বাবা, প্লিজ আমাকে ক্লাস 11-এ ভর্তি করে দাও। নতুন মা তোকে কি বলেছে? পড়াশোনা চালিয়ে যেতে মানা করেছে না, এজন্য তোকে খুন্তির ছ্যাঁকা দিয়েছে। কিন্তু বাবা, আমি কোনো রকম খরচও চাই না, শুধু এই ভর্তির কয়েকটা টাকা আর তোমার সাইন লাগবে, আর টাকাটা আমি খুব শীঘ্রই শোধ করে দেব। 2টো ঘর টিউশন জোগাড় করেছি, আরও কয়েকটা ঘর শীঘ্রই জোগাড় হয়ে যাবে। কি, তুই টিউশন করবি? আর বাড়ির কাজগুলো কে করবে, তোর বাপ? না বাবা, তোমাকে বাড়ির কাজ করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। তোর নতুন মা জানে এইসব? না, নতুন মাকে এখনো কিছুই জানাইনি। ভাবলাম আগে বাবাকে মানে তোমাকে বলে নিই, তারপর না হয়। জানিস তো, তোর নতুন মা যেটা ঠিক করবে এই বাড়িতে সেটাই হবে। আবার পাকামো করতে যাস, যা ভাগ। বাপের কাছে ধমক খেয়ে সে ভাবল, আর তো কিছুই করার নাই, অতএব নতুন মাকে আর না শুনিয়ে চুপ করে থাকাই ভালো, নইলে নতুন মা শুনলে কপালে আরও দুর্গতি আছে। কিন্তু দুর্গতি ওর কপালে ছিল। ও যখন বাবাকে ব্যাপারটা বলছিল তখন নতুন মা ছিল বাইরে। সে তার ছেলেমেয়েদের জন্য বাজারে জামা কাপড় কিনতে গেছিল, ফলে তার জানার কোন চান্স ছিল না। কিন্তু তার নিজের বাবাও যে এত পর হয়ে গেছে, সেটা সে কল্পনাও করেনি। নতুন মা বাজার থেকে ফিরে আসতেই বাবা মাকে এই ব্যাপারে সব জানিয়ে দিল। ব্যাপারটা এমনভাবেই বাবা বলল যে তার মনে হলো,
বাবা তার বউয়ের কাছে নিজের প্রশংসা করে চলেছে। আসলে ইদানিং নতুন মার পরকীয়া চলছিল। রবি নামে একটা কম বয়সী পয়সাওয়ালা ছেলের সঙ্গে ফস্টি নস্টি চলছিল। ফলে নতুন মায়ের কাছে বাবার গুরুত্ব খুব কমে গেছিল, আর এই গুরুত্ব বাড়ানোর জন্য বাবা অনেক কিছু করেই চেষ্টা করে চলেছে। নতুন মা তো বাবাকে কথায় কথায় আজকাল বলে থাকে, বুড়ো ভাম, একটা কচি ছেলে যা পারে তুই মিনসে তাও পারিস না, তো এত বিয়ে করার শখ কিসের ছিল শুনি? একটা মেয়ে তো ছিল, ওর সঙ্গেই থাকতে পারতিস, আমাকে কপালে সিঁদুর পরিয়ে ঘর ঢুকালি। বাবা বলে, আহা, আমার মেয়েটা যে বড়ই ছোট ছিল সেই সময়, তো এখন তো বড় হয়েছে, এখন চলে যা ওর কাছে, রাতে ঘুমো। ছি, নতুন বউ, এই রকম কথা তুই বলতে পারলি? বুনি আমার নিজের মেয়ে। নতুন মা সুর বিকৃত করে বলে, তো নতুন বউ তুই কোথায় পাবি? আমি আর তোর বিছানায় যাব না। এই সব কথা বার্তা শুনে কানে আঙ্গুল চাপা দেয় বুনি। আর ঠিক তখনই আসে নতুন মায়ের হাতের ঝাঁটা কিংবা খুন্তি। বুনির পিঠে জুটল মার, সারা গায়ে কালশিটে দাগ পড়ে গেল। আর সেই সঙ্গে বাপ ভাতারি, বেশ্যামাগি ইত্যাদি বলে গালাগাল। বুনি আর সহ্য করতে পারল না, সে ঠিক করল এবার সে মরবে। মরতে তাকে হবেই। আত্মহত্যা করবে কোথাও। বাড়িতে একটা কুয়ো ছিল, সেখান থেকে জল তুলে সে বাড়ির সব কাজ করত। বাসন ধুত, ঘর মুছত, সকলের স্নানের জল তুলে দিত। আর যেদিন এইসব ঘটনা ঘটল, সেদিন রাত্রে সে ঠিক করল যে এই কুয়োতে ডুবেই সে মরবে। সেই রকম মনস্থ করে সে রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন মনে হলো তার, তখন সে কুয়োর পাড়ে গেল। নিজের মাকে যদিও খুব একটা মনে পড়ে না, তবু মনে মনে সে তার মাকে স্মরণ করতে লাগল। মনে মনে বলতে লাগল, মা, আমাকে একা রেখে চলে গেলে মা, এই পৃথিবীতে যে আমার কেউ নেই। কেন গেল বলো তো? কেন গেলে? আর যদি গেলেই তো আমাকে, তোমার হৃদয়ের টুকরোকে কেন সঙ্গে নিয়ে গেলে না? কেন মা, কেন? তুমি কি জানতে না এসব? তোমার স্বামী, তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্বামী, আমার বাবা, বিয়ে করে আনবে। চলে যাওয়ার আগে না জানলেও পরে তো সব জানো মা, সব জানো তুমি। তুমি তো ভগবান হয়ে গেলে, আর ভগবান হয়ে তুমি এটুকু বুঝতে পারলে না, তোমার স্বামী বিয়ে করতে যাচ্ছে, আর বিয়ে করেই তোমার মেয়ের বাবা তোমার গর্ভে 9 মাস পালন করা মেয়ে, তোমার শরীরের রক্ত দিয়ে তৈরি তোমার মেয়ের যে সর্বনাশ করছে সেটা কি তুমি আটকাতে পারো না মা? কুয়োর পাড়ে বসে বুনি কাঁদতে লাগলো, অঝোর ধারায় কাঁদতে লাগলো। তার চোখ থেকে গড়িয়ে পড়া জল গালের পথ দিয়ে বেয়ে এসে কুয়োর মধ্যে ফোঁটা ফোঁটা করে পড়ে মিশে যেতে লাগলো। কিছুক্ষণ পর 2 হাতের তালুর পিছন দিক দিয়ে চোখগুলো মুছে নিয়ে কুয়োর পাড়ে দাঁড়িয়ে পড়ল, আর একটু আস্তে করে বসল, একবার আকাশের দিকে তাকিয়ে প্রণাম করল। তারপর কুয়োর দিকে তাকালো, হাসল একবার, তারপর আবার একবার উপরের দিকে তাকিয়ে একটা তারার উদ্দেশ্যে হাত দেখিয়ে বলল, আমি তোমাকে ছোট থেকেই মা বলে ভেবে এসেছি। যখনই কষ্ট খুব ভয়ঙ্কর হতো, আমি তো তোমাকেই নালিশ করতাম। তোমাকেই তো আমি আমার গায়ের মারের দাগ, পোড়া দাগগুলো তোমাকেই দেখতাম। তাই ছোট থেকে তুমিই আমার মা। আজও আমি তোমাকেই মা মনে করি। কার কাছেই বা বলবো আমার মনের কথা, কার কাছেই বা যাব? তাই আজ তোমার কাছেই আমি চললাম মা। আমাকে কোলে তুলে নিও, আমাকে বুকে ধরে আদর করো, আমার শরীরের সব দাগের উপর হাত বুলিয়ে দিয়ে দাগ মুছে দিও মা, সব ব্যথা ঘুচিয়ে দিও। বলে হাসতে হাসতে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল বুনি। একটা প্রচণ্ড শব্দ হলো। বুনির বাবা ঘুমিয়েছিল, কিন্তু বুনির নতুন মা রাতের বেলায় তার প্রেমিক রবির সঙ্গে ফোনে গল্প করছিল। প্রেমিক প্রেমিকার গল্প, পরকীয়ার গল্প। সে শব্দ শুনে ছুটে গেল কুয়োর দিকে, আর চিৎকার করে উঠল। 2 একটা খুব গরিবের বস্তি। সেই বস্তিতে বেশ কিছু ভিখারি থাকত। তারা সকালেই ভিক্ষা করতে বেরিয়ে যেত আর সন্ধ্যায় ভিক্ষে করে বাড়ি ফিরত। কেউ খাবার কিনে আনত বা কেউ এসে রান্না বান্না শুরু করে খেত। তো এখানেই একজন ভিখারি থাকত। সে ছিল অন্ধ আর খোঁড়া। কোন চোখেই সে দেখতে পেত না, আর তার একটা পা ছিল খোঁড়া। সে লাঠি নিয়ে হাঁটত, চোখে কালো চশমা পরত। তার নাম ছিল নবাব। সে সেদিনও খুব সকাল সকাল ঘুম থেকে উঠল, হাতড়ে হাতড়ে তার লাঠিটা নিল। তারপর কোন রকমে ছেঁড়া পাজামাটা খুঁজে বহু কষ্টে পরে নিল।
ছেঁড়া জামাটা খুঁজে নিয়ে হাত দুটো জামার ভিতর গলিয়ে জলের বালতির খোঁজ করে সেখানে চলে গেল। মুখে চোখে একটু জল নিল। তারপর কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ল। সামনের সুভাষদার চায়ের গিয়ে দাঁড়ালো। তারপর জামার পকেট থেকে কটা টাকা বের করে সামনের দোকানে গিয়ে বলল, সুভাষদা, আমাকে চা বিস্কুট দাও। ওখানে দাঁড়িয়ে থাকা একজন বলল, দাও গো, সুভাষ দা, নবাবকে চা দাও। অন্য আরেকজন বলল, কোথাকার নবাব রে বাপ তুই? আরেকজন বলল, কানাদের দেশের। দ্বিতীয় জন আবার বলল, আমাদের নবাব আসলে কানা নয়, অ্যাক্টিং করে। দোকানদার সুভাষ বলল, ওর সঙ্গে কেন যে লাগিস তোরা? ও সত্যিই অন্ধ। বুম্বা চেক করেছিল। ওখানে দাঁড়িয়ে থাকা তপন বলে একজন বলল, ওকে কালো চশমা খুলতে হবে না। কেন? কেন? উপস্থিত বাকি অনেকেই বলল, কেন জানিস না? ও শালার চোখ দুটো এমন ভাবে গেছে যে তুই তাকাতে পারবি না। ঘেন্না লাগবে। চোখ দুটো একেবারেই গেছে, কিছুই আর বাকি নেই। এইভাবেই ওই ভিখারি নবাবকে নিয়ে হাসি তামাশা চলছিল। নবাব কিন্তু চুতুয়ারে দাঁড়িয়ে একমনে চা বিস্কুট খাচ্ছিল। খাওয়ার পর সে বলল, আসি তাহলে, সবাই ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আয় ভাই। প্রায় সকলেই একসঙ্গে বলে উঠল। ও চলে যাবার পর সবাই একসঙ্গে বলল, ছেলেটা খুব ভালো কিন্তু কপালটাই খারাপ। কেউ বলল, আগের জন্মে পাপ করেছিল শালা। যাই হোক, নবাব ভিক্ষা করতে বেরিয়ে গেল মানুষের দুয়ারে দুয়ারে। ৩. মানুষ আত্মহত্যা করতে যায় যখন তখন সে জানে না যে সেটা কত কঠিন কাজ। শেষ মুহূর্তে সে বাঁচার চেষ্টা করে। এক্ষেত্রেও তাই হলো। মুনি কুয়োয় ঝাঁপ তো দিল কিন্তু পড়ে গিয়ে হাত পা ছুড়তে লাগলো। শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করতে লাগলো। কুয়োয় কিছু পড়ার শব্দে ওর বাবা মা ছুটে এলো। আর এসে দেখল বুনি কুয়োয় পড়ে আছে, হাপুচুপু খাচ্ছে। দেখে ওর নতুন মা চিৎকার করে উঠল। কুয়োয় পড়ার শব্দে আশপাশের ঘর থেকেও কিছু লোক বেরিয়ে এসেছিল। বুনির বাবা বলল, থাক, ও মেয়ে মরুক, মরে যাওয়াই ভালো। কিন্তু শেষে ওকে জল থেকে উদ্ধার করা হলো। আর তখনই ওর নতুন মা বলল, আজ সকালেই তোকে বাড়ি থেকে বিদায় করব। যাকেই সকালে প্রথম দেখব তার সঙ্গেই তোকে বিয়ে দিয়ে বিদেয় করব। আর নবাব ভিক্ষে করতে করতে ওদের দুয়ারেই গিয়ে হাজির হলো অতি সকালেই। আর জোর জবরদস্তি করে নবাবের সঙ্গে বুনির অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দিয়ে দিল। নবাব নিজেকে বলল, এবার আমি কি করব? নিজের ভাতের জোগাড় করার ক্ষমতা নেই, আবার সেই সঙ্গে বউয়ের ভাতের জোগাড় করি কি করে? অনেক ভেবে চিন্তে সে বলল, শোন, তোর নিজের ভাত তোকে নিজেই জোগাড় করতে হবে। কি করে? বুনি প্রশ্ন করল। শোন, এত সুন্দরী হয়ে থাকলে চলবে না। আমার সঙ্গে চল। কোথায়? আমি যেখানে নিয়ে যাব, সেখানে। এখন তো যে করেই হোক তুই আমার স্বামী। যেভাবে পথ দেখাবি, সেভাবেই আমি চলব। এরপর ওরা একটা নির্জন জায়গায় গেল। তারপর নবাব বুনিকে বলল, শোন, আমি এখানে বসছি, তুই গায়ে মুখে ধুলো বালি মেখে নে। কেন? মুখে গায়ে ধুলোবালি মাখব? তুই দেখতে অনেক সুন্দর, লোকের নজরে পড়বি, আমি আটকাতে পারবো না। বুনি ওর দিকে তাকালো। তারপর বলল, তুই কি করে জানলি যে আমি খুব সুন্দর? তুই কি দেখতে পাস? দেখতে পাওয়ার দরকার নেই, সেটা এমনিই বলে দেওয়া যায়। তার মানে হলো, তুই সুন্দর না হলে তোকে তোর সৎ মা বাড়ি থেকে বের করে দিত না। তাই বুঝলাম যে তুই তোর সৎ বোনেদের এবং মায়ের চেয়ে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আমার মা আর আমার সৎ বোন দুজনেই দেখতে খুব কালো আর মুখটাও ভালো নয়। তো সেই জন্যই বলছি তুই ধুলো বালি মেখে সবসময় থাকবি। কানা খোড়া ভিখারির সুন্দরী বউকে যদি বদমাশ লোকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তো আমার কিছুই করার থাকবে না। এরপর ওর কথামতো বুনি নিজেকে খুব কুৎসিত চেহারার একটা মেয়ে বানিয়ে নিল। তারপর তারা একসাথে ভিক্ষা করতে বেরোলো। বুনির কাঁধে হাত রেখে সে হাঁটতে লাগলো। রোজগার বেশ ভালোই হলো তাদের। ঘরে গিয়ে শোবার সময় নবাব বলল, শোন, আমার কাছে আর একদম ঘেঁষবি না। কেন? আমার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছে তোর বাপ মা, তার মানে এই নয় যে তুই একদম কিছু করার চেষ্টা করবি না। কেন? আমি তো তোর স্ত্রী। সব সময় স্ত্রীগিরি ফলাতে আসবি না। রাতে আমার সঙ্গে একদম মিশবি না। কিন্তু কেন? তোর ছেলে মেয়েকে তাহলে আমি খাওয়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দিয়ে কিছু করাবো না, অন্য লোককে দিয়ে করাবো। কি বললি?
আমি অন্ধখোরা বলে তুই অন্য লোককে দিয়ে করাবি? বলতে পারলি এই কথা? বুনি হাসতে হাসতে এগিয়ে যায় ওর কাছে, জড়িয়ে ধরে, বলে, আচ্ছা রাগ করিস না সোনা, আমি অন্য কাউকে দিয়ে কিছু করাবো না। যা করবি, যখন করবি তুই করবি আমাকে। এইভাবে ওদের দিন কাটতে থাকে। একসময় কিছু টাকা জমলে ওরা একটা ঠেলা গাড়ি বানিয়ে নিল, যার ভিতর নবাব বসে থাকতো আর বুনি ঠেলে নিয়ে যেত আর ভিক্ষে করত। এইভাবে একদিন একটা বেশ বড় বাড়ি দেখতে পেয়েই নবাব বলল, বাড়ি থামা। আমি এখানেই বসে থাকব। কেন, রোজগার করতে হবে না? হবে হবে, এখানেই অনেক বেশি কিছু পাওয়া যাবে। আমরা চুপ করে এই বাড়িটার দিকে খেয়াল রাখি, বুঝলি? বুনি বিশেষ কিছুই বুঝল না। সে বেশ অবাকই হলো। কিন্তু নবাব কয়েকটা দিন আর কোথাও ভিক্ষা করতে না গিয়ে খুব ভোরে বুনিকে নিয়ে বেরিয়ে পড়ত আর সেই ঘরটার কাছে গিয়ে দূর থেকে সেই ঘরটাকে লক্ষ্য রাখত। এইভাবে কোনো কোনো দিন বেশ রাতও হয়ে যেত। আর একদিন বুনি দেখল, নবাব হঠাৎ গাড়ি ছেড়ে সোজা দাঁড়িয়ে পড়ল আর ওই রাজপ্রাসাদের মতো বাড়ির দারোয়ানকে হঠাৎ করে তার হাতের লাঠি দিয়ে মেরে মাটিতে ফেলে দিল। আর বুনিকে ডেকে ওর সাহায্য নিয়ে দারোয়ানকে বেঁধে ঠেলা গাড়িটায় চাপিয়ে নিয়ে চলল। বুনি সব কিছু দেখছিল আর নবাবের আদেশ মতো কাজ করে যাচ্ছিল। একসময় দারোয়ানকে একটা খালি ঘরে বন্দি করে রেখে আরও সব ঘরগুলোকে খুঁজে বেড়াতে লাগলো। খুঁজে খুঁজে একটা ঘরে কয়েকজন লোককে বন্দি অবস্থায় পাওয়া গেল। নবাব আর বুনি তাদের হাতে পায়ের দড়ি খুলে দিল। আর এক জায়গায় লুকিয়ে পড়ল। অনেকক্ষণ পর কয়েকটা লোক ওই ঘরে প্রবেশ করতেই নবাব আর ওই সদ্য মুক্তি পাওয়া লোকগুলো ওদের উপর ঝাঁপিয়ে পড়ল। লড়াই হলো। নবাবের যথেষ্ট ক্ষমতা ছিল। এক সময় ঘরে ঢুকে আসা লোকগুলো কাবু হয়ে পড়ল। দড়ি দিয়ে ওদের বাঁধা হলো আর পুলিশে ফোন করা হলো। পুলিশ এসে ওদের ধরে নিয়ে গেল। এতক্ষণ সমস্ত ঘটনা বুনি অবাক হয়ে দেখছিল। আর অন্ধের মতোই তার স্বামীকে সাহায্য করে যাচ্ছিল। এবার সে সমস্ত ব্যাপার জানতে চাইল আর জানতে পারল যে নবাব কোনো অন্ধ বা খোড়া নয়। সে ভিখারিও নয়। তার বাবা একজন খুব বড় ব্যবসায়ী। নাম নিরঞ্জন রায়। আর নবাবের আসল নাম রিতেশ রায়। একদিন ওদেরই কোম্পানির ম্যানেজার ভক্তিপদ লাহা ওর বাবাকে, মাকে আর বোনকে এবং তাকেও হঠাৎ করেই আক্রমণ করে বসে। রিতেশ ওরফে নবাব কোনো রকমে পালিয়ে বেঁচে বাইরে আসতে সক্ষম হয়। আর ওরা জোর করে রিতেশের বাবা মা আর একমাত্র বোনকে বন্দি করে নিয়ে এখানে আসে। এটা ওদেরই একটা পুরনো বাড়ি। এদিকে রিতেশ ভিখারির ছদ্মবেশে নবাব নাম নিয়েই চারিদিকে খুঁজে বেড়াতে থাকে তার বাবা মা আর বোনকে। এই সময় ও বুনির সঙ্গে বিয়ে করতে বাধ্য হয়। যাই হোক, তাতে কোনো অসুবিধা নয় বরং সুবিধাই হয়েছিল। রিতেশরা সকলেই নিজেদের আসল বাড়ি ফিরে গেল। রিতেশের সঙ্গে বুনি অর্থাৎ বনলতার অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করা হলো আর বুনি ওর বাবা আর সৎ মাকে নিমন্ত্রণ করল। ওরা সেখানে যেতেই বুনির সৌভাগ্য দেখে ওরা জ্বলতে লাগলো আর বুনি বেশ আনন্দ পেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলে একসময় বুনির উকিল ওর বাবাকে নোটিশ দিল তাদের বাড়িটা অবিলম্বে ছেড়ে দিতে, কারণ আইনানুগ বাড়িটা বুনির। বুনির বাবা ছিল একজন ঘরজামাই। বুনির মা ছিল তার পিতামাতার একমাত্র সন্তান। আর বুনির মা আশালতা মারা যাওয়ার পর বাড়িটার একমাত্র অধিকারিণী বুনি। বুনির বাবা আর সৎ মা মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ল।